সবাইকে সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ফ্রিকশন অধ্যায়ের ঘর্ষণ চ্যাপ্টার তৃতীয় ক্লাস এবং শেষ ক্লাস। এর পরের ক্লাসে আমি নিউমেরিক্যাল প্রবলেমস করবো ঘর্ষণের। তো প্রথমে যেটাই পড়াবো, বোর্ডে হেডিং দিয়েছি দেখো, অমসৃণ অনুভূমিক তলে একটি বস্তু আছে, সেই বস্তুর ত্বরণ কত হবে এবং তার গতির সমীকরণ কী হবে। ওকে, তো সাপোজ একটি অমসৃণ অনুভূমিক তল, রাফ সারফেস, এখানে এটা হচ্ছে একটি ধরো একটা বস্তু ধরো আছে, তার ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে, জানো তোমরা W সমান mg বস্তুর ওজন। লম্ব প্রতিক্রিয়া নর্মাল রিয়াকশান ওজনের বিপরীত দিয়ে ক্রিয়া করে, আর বস্তুতে প্রযুক্ত বল P, আর বস্তুর আর যেহেতু অমসৃণ তল আছে তার ঘর্ষণ বল হবে এখানে F_K, চলঘর্ষণ বল। তার এখন বস্তুর ত্বরণ যদি A হয়, এখানে প্রযুক্ত বলের ক্রিয়ার জন্য বস্তুটা গতিশীল হতে চাইবে, ঘর্ষণ বল তাকে বাধা দেবে, এবং প্রযুক্ত বল যদি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা A ত্বরণে গতিশীল হবে। ওকে, তাহলে ক্ষেত্রে তাহলে বস্তুর ত্বরণ A হলে আমরা বলতে পারি যে বস্তুর ত্বরণ A হলে লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ। ফ্রম নিউটন সেকেন্ড ল করে জানো, লব্ধি বল মানে এখানে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল সমান M ইন্টু A। তাহলে A হয়ে গেল ব্লকের ত্বরণটা P মাইনাস F_K বাই M। এটা হচ্ছে ত্বরণের ফর্মুলা এখানে, হোয়ার F_K সমান F_K হচ্ছে μK R, আবার R ইকুয়াল টু mg, তাহলে μK mg। F_K হচ্ছে চলঘর্ষণ বল, কাইনেটিক ফ্রিকশন, আর μK হচ্ছে চলঘর্ষণ গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। ওকে, এখানে F_K সমান μK R। আর গতির সমীকরণ কী হবে? ma সমান P মাইনাস F_K, और P ইকুয়াল টু কত হবে না ma প্লাস F_K। এটা হচ্ছে গতির সমীকরণ। ওকে, 2 নম্বর ইকুয়েশন। এটি বস্তুর গতির সমীকরণ। ওকে, নেক্সট যেটা তোমাদের পড়াবো আমি, মসৃণ কপিকলের মাধ্যমে অমসৃণ অনুভূমিক তলে একটি বস্তুর গতি। ঠিক আছে, মসৃণ কপিকলের মাধ্যমে মসৃণ কপিকলের মাধ্যমে অমসৃণ তলে একটি বস্তুর গতি। ছবি এঁকে ব্যাপারটা ক্লিয়ার করি আমি। ধরো সাপোজ একটা মসৃণ কপিকল একটা টেবিলে, ধরো টেবিলের এক প্রান্তে এখানে রিজিডভাবে আটকানো আছে। ধরো সাপোজ এটা টেবিল, ধরো এই টেবিলের এক প্রান্তে এখানে ধরো কপিকল আটকানো আছে, রিজিডভাবে কপিকল আছে। এবার টেবিলের উপর একটা বস্তু আছে এবং একটা বস্তু আছে টেবিলের উপর। এই টেবিলটা কিন্তু অমসৃণ, রাফ সারফেস। তাহলে একটা বস্তু, তার ভর ধরো m1 ভরে একটা বস্তু আছে, তো এই বস্তুর উপর দিয়ে একটা সুতোর সাহায্যে এটি কপিকলের উপর দিয়ে গেছে, দিয়ে আর একটা অন্য বস্তুকে এর সঙ্গে যুক্ত আছে আর কি।
m1 আর এটা এই বস্তুর ভর হচ্ছে m2, তাহলে ওজন হবে m2g। ওকে, ধরো এটা বি বস্তু আর এটা ধরো এ বস্তু, ধরো এ বস্তু, এ বস্তুর ভর হচ্ছে ধরো m1, এটা এ এটা বি, এটা এ বস্তু একটা বি বস্তু, দুটি বস্তু একটা সুতোর দু প্রান্তে যুক্ত আছে। ওকে, আর এটা হচ্ছে কপিকল পুলি। তো যেহেতু এটা এখানে টান হবে, সুতোর টান হবে কপিকলের দিকে হয়, আর এখানে টানটা হয় সবসময় এইদিকে। এখন এই বস্তুটা যদি এ ত্বরণে নিচের দিকে নামে, অর্থাৎ এই ব্লকটিকে বি বস্তুটাকে যদি স্থির অবস্থা থেকে এ ত্বরণে ছাড়া হয় নিচের দিকে, তাহলে এ ত্বরণে নামবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, আর এ বস্তুটি এ ত্বরণে অমসৃণ টেবিলের অনুভূমিক তলে গতিশীল হবে। ওকে, এবং সংস্থার ত্বরণ হবে এ, যেহেতু সুতোটি অপ্রসার্য তাই সংস্থার ত্বরণ হবে এ। তাহলে কি বললাম, ধরা যাক সংস্থার ত্বরণ হচ্ছে এ, যেহেতু সুতোটি অপ্রসার্য সংস্থার ত্বরণ একই হবে। আর যেহেতু কপিকল মসৃণ কপিকল এবং এই সুতোটি হচ্ছে মাসলেস ভরহীন, তাহলে সর্বত্র টান হবে সুতোর সমান, সুতোর টান হবে টি। ওকে, আর এই বস্তু যখন নিচের দিকে নামবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস দিকে, এ যাবে হরিজন্টালি ভাবে, তাহলে বাধা দেবে কে? বাধা দেবে ঘর্ষণ বল। ঘর্ষণ বল হচ্ছে চলো ঘর্ষণ বল এফকে। এফকে সমান কী হয়? মিউকে আর, আর এখানে মিউকে আর মিনস m1g। এখানে লম্ব প্রতিক্রিয়া, এর ওজন m1g ডাউনওয়ার্ডস আর লম্ব প্রতিক্রিয়া আপওয়ার্ডস, তাহলে এফকে সমান হয়ে গেল মিউকে m1g। ওকে, এফকে হচ্ছে চলো ঘর্ষণ বল আর মিউকে হচ্ছে চলো ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, তো এখন এ ব্লকের ধরা যাক বি ব্লকটিকে, বি বস্তুটিকে স্থির অবস্থা থেকে ছাড়া হলে, বি ব্লকটিকে ছাড়া হলে এটি এ ত্বরণে নামে। ওকে, তাহলে এখন বি ব্লকের বি বস্তুর গতির ক্ষেত্রে বা এ বস্তুর গতির ক্ষেত্রে বলতে পারি, এ বস্তুর গতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে টান আছে আর এদিকে ফ্রিকশন আছে এফকে, তার লব্ধি বল, তার লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ। লব্ধি বল কত হয়? টান বেশি ঘর্ষণ বলের চেয়ে, টি মাইনাস এফকে ইকুয়াল টু m1a, ইকুয়েশন নাম্বার 1। আর এফকে ভ্যালু আমরা বসাতে পারি, এফকে ভ্যালু হচ্ছে মিউকে m1g, তাহলে m1 ইন্টু এ, কেমন? 1 নম্বর ইকুয়েশন। সিমিলারলি বি বস্তুর গতির ক্ষেত্রে আর বলতে পারি বি বস্তুর ক্ষেত্রে লব্ধি বল কত, তাহলে m2g মাইনাস টি ইকুয়াল টু m2a। ওকে, নাও 1 প্লাস 2, 1 নম্বর এবং 2 নম্বর 1 প্লাস 2 করে পাই, তা টি আর টি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে m2 মাইনাস মিউকে m1 জি কমন চলে যাবে, আর m1 প্লাস m2 এ কমন চলে যাবে। ওকে, এখান থেকে আমরা সংস্থার ত্বরণ পেয়ে গেলাম। এ সমান কী পেলাম? m2 মাইনাস মিউকে m1 বাই m1 প্লাস m2 হোল ইন্টু জি। ওকে, এটাই হচ্ছে সংস্থার ত্বরণ। নাম্বার 3 ইকুয়েশন। এখন টান বের করতে হবে, সূত্র টান ফ্রম ইকুয়েশন 2, টান কত হবে? টি ইকুয়াল টু, দেখো লক্ষ্য করো, টি ইকুয়াল টু, টিটা এইদিকে পাঠাও ধরো, তাহলে m2 ইন্টু জি মাইনাস এ, দেখেন m2 ইন্টু জি মাইনাস এ, তাহলে এখন এর ভ্যালু এখানে পুট করো,
এম টু ইন্টু জি মাইনাস এ কত এম টু মাইনাস মিউ কে এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু হোল ইন্টু জি। ওকে, তাহলে এটা একটু সলিউশন করলে কী হবে, এম টু এখানে জি কমন নিলে হবে ওয়ান মাইনাস এম টু মিউ কে এম ওয়ান এম টু মাইনাস মিউ কে এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এম টু জি এম ওয়ান প্লাস এম টু, তাহলে এখানে হবে এম ওয়ান প্লাস এম টু মাইনাস এম টু প্লাস হয়ে যাবে এখানে এম টু যোগ করলে ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করলে মাইনাস এম টু মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস মিউ কে এম ওয়ান। ওকে, মিউ কে এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে টার্মটা কত হলো, টার্মটা হয়ে গেল টি সমান ফাইনালি, তাহলে এখানে এম টু কেটে যাবে, তাহলে এম ওয়ান আমরা কমন নিয়ে নিব, এম ওয়ান কমন নিলে অ্যাক্সিলারেশন কত হলো এম টু মাইনাস মিউ কে এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, আর টি কত হবে এদিকে গেলে এম টু ইন্টু জি মাইনাস এ মানে এম টু মাইনাস মিউ কে এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, তাহলে এম ওয়ান প্লাস এম টু মাইনাস অফ এম টু, এটা প্লাস হয়ে গেল, তাহলে এখানে টি হয়ে যাবে কত এম ওয়ান এম টু জি কমন চলে গেল ওয়ান প্লাস মিউ কে বাই এম ওয়ান প্লাস এম টু। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট উই হোপ, যেটা আমি চেয়েছিলাম সেইটা এটা। টার্ম টি ইকুয়াল টু কত হবে, টি ইকুয়াল টু হয়ে যাবে এম ওয়ান এম টু জি ইন্টু ওয়ান প্লাস মিউ কে বাই এম ওয়ান প্লাস এম টু। ওকে, এটা ছিল মসৃণ কপিকলের মাধ্যমে অমসৃণ তলে একটি বস্তুর গতির ক্ষেত্রে সংস্থার ত্বরণ এবং সুতোর টান। ঠিক আছে, নেক্সট যেটা আমি তোমাদের বলবো খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে কি না, একটি অমসৃণ টেবিলের উপর একটি শিকল রাখা আছে, সেই শিকলের ম্যাক্সিমাম কতটা লেন্থ ঝুলে থাকলে শিকলটি টেবিল থেকে পড়বে না। কি বললাম, টেবিল থেকে ঝুলন্ত শিকলের ম্যাক্সিমাম লেন্থ কত আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে টেবিল থেকে ঝুলন্ত শিকল হতে পারে, দড়ি হতে পারে, ঝুলন্ত শিকলের ম্যাক্সিমাম লেন্থ, ঝুলন্ত শিকলের সর্বাধিক দৈর্ঘ্য, এটা আমরা বের করছি কী করে দেখো, লক্ষ্য করো। টেবিল থেকে ঝুলন্ত শিকলের অমসৃণ টেবিল থেকে ঝুলন্ত শিকলের সর্বাধিক দৈর্ঘ্য, এটা হচ্ছে আর ধরা যাক একটা ছবি আঁকি আমি, ধরো একটা অমসৃণ টেবিল, ঠিক আছে, অমসৃণ টেবিল, এর উপর একটা শিকল আছে, শিকলের দৈর্ঘ্য ক্যাপিটাল এল। এবার শিকলের ধরো কিছু অংশ ঝুলে আছে, ম্যাক্সিমাম কতটা লেন্থ ঝুলে থাকলে শিকলটা পড়ে যাবে না, ধরা যাক ম্যাক্সিমাম এক্স দৈর্ঘ্য ঝুলে থাকলে শিকলটি পড়ে যাবে না। তাহলে দেখো লক্ষ্য করো, শিকলের টোটাল লেন্থ হচ্ছে, শিকলের দৈর্ঘ্য হচ্ছে মোট হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক আছে, আর ধরা যাক এর সর্বোচ্চ এক্স দৈর্ঘ্য, মানে এক্স অংশ আর কি, এক্স দৈর্ঘ্য ঝুলে থাকতে পারে, দিলে সে পড়বে না আর কি শিকলটা। ওকে, তাহলে ঝুলন্ত অংশ দৈর্ঘ্য হচ্ছে এক্স। ওকে, দেয়ারফর বলতে পারি যে টেবিলের উপরের অংশের দৈর্ঘ্য
তাহলে বলতে পারি কত না এল মাইনাস এক্স। কেমন? তাহলে এখানে দেখো যে অংশটা ঝুলে আছে এক্স অংশ, তার ভর হচ্ছে ধরলাম এম। তাহলে ঝুলন্ত অংশের ভর m1, সরি বা এম বলতে পারি, যাই হোক, তাহলে এই অংশের ভর হচ্ছে m1। তাহলে m1 বা স্মল এম ভর, তাহলে mg ওজনটা, ঝুলন্ত অংশের ওজন mg। তো এখানে লিখব, ধরি শিকলের প্রতি একক দৈর্ঘ্যের ভর, মানে ইউনিট লেন্থের ভর, প্রতি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে ধরলাম রো। ঠিক আছে? তাহলে বলতে পারি যে এক্স দৈর্ঘ্যের ভর, সেটা স্মল এন ধরেছি, তাহলে এক্স রো। ওকে? আর উপরের অংশ কত আছে? উপরের অংশে আছে এল মাইনাস এক্স, তাহলে এল মাইনাস এক্স দৈর্ঘ্যের ভর ক্যাপিটাল এন ধরেছি ধরো, তাহলে এল মাইনাস এক্স রো। আমি ছবিতে দেখাই তোমাদের, এখানে টান ক্রিয়া করবে, এখানে টেবিলের উপর অংশে দেখি, আমি ফোর্স দেখাই। এখানে ধরো ক্যাপিটাল এমজি, টেবিলের উপরে যে অংশটা এখানে আছে তার ভর ক্যাপিটাল এম, তার ওজন এমজি, আর লম্ব প্রতিক্রিয়া হচ্ছে ক্যাপিটাল আর। কেমন? আর এখানে টান ধরো এই দিকে হবে, ক্রিয়া করবে, আর এখানে টান হবে উপরের দিকে, এই অংশের টান, এই অংশের টান হচ্ছে আপওয়ার্ডস, আর এই অংশের টান হচ্ছে এই দিকে। আর তার ঘর্ষণ বল হবে, চলো মানে ঘর্ষণ বল এফ ধরো, ঘর্ষণ বল হচ্ছে শিকলের গতির বিপরীত দিকে, এফটা হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে? ঘর্ষণ বল এফ। তো এখন তাহলে শিকলটি পড়বে না, মানে সাম্যাবস্থায়। তাহলে এখন দেয়ারফর শিকলের সাম্যাবস্থায় কী হবে? শিকলের সাম্যাবস্থায় কী হবে না, ঘর্ষণ বল সমান, ঘর্ষণ বল সমান ঝুলন্ত যে অংশ আছে এক্স অংশ, ঝুলন্ত অংশের ওজন। ঠিক আছে? ঝুলন্ত অংশের ওজন। তাহলে এটা যদি ব্যালেন্স করতে পারে ঘর্ষণ বল, তাকে তাহলে পড়বে না। তাহলে ঘর্ষণ বল সমান ঝুলন্ত অংশের ওজন। ঠিক আছে? ঘর্ষণ বল ধরো এফ, আর ঝুলন্ত অংশের ওজন হচ্ছে কত? এমজি। তাহলে দেখো এফ মানে আমরা জানি মিউ আর, আর এখানে এমজি। তাহলে মিউ আর মিন্স ক্যাপিটাল এমজি, এখানে দেখো স্মল এমজি, তার জি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা মিউর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, ছোটো এম স্মল এম বাই ক্যাপিটাল এম। এটা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, ধরো 1 নম্বর ইকুয়েশন। সাপোজ এখান থেকে আমরা ঘর্ষণ গুণাঙ্কের মান পেয়ে যাবো, মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্কের মান পেয়ে যাবো। তার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম, অর্থাৎ যে অংশ ঝুলে আছে তার ভর বাই টেবিলের উপরের থাকা অংশের ভর। ওকে? এটা হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম, স্মল এম বাই ক্যাপিটাল এম, বা এটাকে বলতে পারি আমরা এইভাবে, স্মল এম বাই ক্যাপিটাল এম মানে কি দেখো ভালো করে, এক্স রো বাই এল মাইনাস এক্স রো। এটাই বসাই আমরা। আর একটু ক্লিয়ার করি, এক্স রো বাই এল মাইনাস এক্স রো, এক্স রো বাই এল মাইনাস এক্স রো। তাহলে রো রো কেটে গেল। তাহলে এটা বলতে পারি মিউ সমান স্মল এম বাই ক্যাপিটাল এম এক্স বাই এল মাইনাস এক্স। অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক আমরা পেতে পারি, ঘর্ষণ গুণাঙ্ক পেতে পারি কি না, টেবিলের ঝুলন্ত অংশের দৈর্ঘ্য, যতটা অংশ ঝুলছে তার দৈর্ঘ্য বাই টেবিলের উপরের অংশের দৈর্ঘ্য। ওকে? এই ইকুয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট। কী বললাম? মিউ সমান পেতে পারি ঘর্ষণ গুণাঙ্ক কি না, টেবিলের উপরের অংশের দৈর্ঘ্য বাই ঝুলন্ত অংশের দৈর্ঘ্য। ঠিক আছে? সরি, ঝুলন্ত অংশের দৈর্ঘ্য, মানে যে অংশটা ঝুলছে তার দৈর্ঘ্য, ঝুলন্ত অংশের দৈর্ঘ্য বাই টেবিলের ওপরের অংশের দৈর্ঘ্য, টেবিলের ওপরের অংশের দৈর্ঘ্য, যে অংশটা ঝুলছে না। ওকে? এটা মিউ আমরা পেয়ে যেতে পারি, বা মিউ পেয়ে যেতে পারি যে ঝুলন্ত অংশের ভর, যে অংশটা ঝুলছে তার ভর, আর টেবিলের উপরে যে অংশটা আছে তার ভর। ওকে? তাহলে আমরা মিউর একটা ফর্মুলা পেয়ে যেতে পারি এখান থেকে। আর এখন আমরা এক্স বের করব। নাও উই প্রসিড। তাহলে এখানে এম এর ভ্যালু পুট করে দিলে কত হবে? এল মাইনাস এক্স রো, আর এটা এক্স রো, রো ক্যান্সেল হয়ে গেল।
তাহলে আমরা গুণ করে দিলে মিউ এল মাইনাস মিউ এক্স, এটা হচ্ছে এক্স। তা মিউ আমরা যদি কমন নিয়ে নিই এখান থেকে, সরি এক্স যদি কমন নিয়ে নিই, 1 প্লাস মিউ, ওকে 1 প্লাস মিউ। তাহলে এক্স কত হয়ে যাবে? এক্সের ভ্যালুটা হচ্ছে মিউ এল বাই মিউ প্লাস 1। দিস ইজ দ্য রেজাল্ট উই হোপ। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। তাহলে এক্স সমান মিউ এল বাই মিউ প্লাস 1, এই সূত্র থেকে আমরা টেবিল থেকে একটি দড়ি বা শিকল কতটা লেন্থ ঝুলে থাকতে পারে পেয়ে যাব। আর এই সূত্র থেকে আমরা ঘর্ষণ গুণাঙ্কের মান পেয়ে যেতে পারি। ঠিক আছে, নেক্সট যেটা আমি পড়াবো তোমাদের সেটা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। ঘর্ষণ শঙ্কু সেটা বলবো। ঠিক আছে, ঘর্ষণ শঙ্কু। তো এটা কি জিনিস? সাপোজ ধরা একটা বস্তুর উপর একটা বল, একটা বস্তু ধরো, তার উপর প্রযুক্ত বল, ঠিক আছে, আর বস্তু ও বিন্দুতে আছে ধরো, তার প্রযুক্ত বল যেদিকে হবে ঘর্ষণ বল কী হয়, তার উল্টো দিকে ক্রিয়া করে। আর বস্তুর ওজন ডাউনওয়ার্ডস আর লম্ব প্রতিক্রিয়া হচ্ছে উপরের দিকে। আর কেমন? এখন এটা ঘর্ষণ বল, তাহলে প্রযুক্ত বলের ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বল, এর লব্ধি কি হয়? এই লব্ধিটা হয় লব্ধি প্রতিক্রিয়া বল। কেমন? এটা আমরা বলেছি ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বল, তার লব্ধি হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া এস। ঠিক আছে, এখন এই একই মানে প্রযুক্ত বলের বিভিন্ন দিকের ক্ষেত্রে এই বলটাকে আমরা বিভিন্ন দিকে ঘোরাবো। এই তলে, একই তলে প্রযুক্ত বলের বিভিন্ন দিকের ক্ষেত্রে কি হবে? সাপোজ প্রযুক্ত বল, মনে করো প্রযুক্ত বল এই দিকে, তার ঘর্ষণ বল এই দিকে হবে, তখন লব্ধি কী হবে? এফ আর এর লব্ধি কী দিকে, কোন দিকে হবে? এদিকে মনে করো, তখন লব্ধিটা হবে এই দিকে। ওকে, তাহলে কী দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে এই লব্ধি প্রতিক্রিয়া এখানে 3D স্পেসে, ত্রিমাত্রিক স্পেসে ঘুরে যাচ্ছে, ঘুরে একটা শঙ্কু তৈরি করছে। কেমন? তাহলে এইটা হচ্ছে একটা ঘুরে একটা শঙ্কু তৈরি করছে। ওকে, প্রযুক্ত বলের বিভিন্ন দিকের ক্ষেত্রে দেখো লব্ধি প্রতিক্রিয়ার সঞ্চার পথ কি করে না, ঘুরে একটি 3D স্পেসে ঘুরে একটি শঙ্কু তৈরি করে। যার যে শঙ্কুর দেখো, লক্ষ্য করো তুমি, এই যে এটা হচ্ছে তোমার শঙ্কুর অর্ধ শীর্ষ কোণ, এইটা হয় ঘর্ষণ কোণের সমান। কারণ ঘর্ষণ কোণের সংজ্ঞা বলেছিলাম যে লম্ব প্রতিক্রিয়া আর লব্ধি প্রতিক্রিয়া আর লম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণকে বলে ঘর্ষণ কোণ। লব্ধি প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়ার মধ্যে যে কোণ উৎপন্ন করে তাকে বলে ঘর্ষণ কোণ। তাহলে এই শঙ্কুর অর্ধশীর্ষ কোণ হচ্ছে ঘর্ষণ কোণের সমান, আর শঙ্কুর অক্ষ হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বরাবর। তো এইটাই ছিল ঘর্ষণ শঙ্কু আর কি। ঠিক আছে, আমি যদি আবার এটা লিখি, এটা ঘর্ষণ শঙ্কু। তো ঘর্ষণ শঙ্কু হচ্ছে, আমরা যদি লিখছি ঘর্ষণ শঙ্কুটা কি না, একটি বস্তু যখন অপর একটি তলের উপর দিয়ে একটি বস্তু যখন অপর একটি তলের উপর দিয়ে প্রযুক্ত বলের প্রভাবে, একটি বস্তু যখন অপর একটি বস্তু বা তল আর কি তলের উপর দিয়ে প্রযুক্ত বলের প্রভাবে গতিশীল হওয়ার উপক্রম করে, তখন কি হয় না, লব্ধি প্রতিক্রিয়ার সঞ্চার পথ কি হয়, ঘুরে ঘুরে একটি শঙ্কু উৎপন্ন করে। ঠিক আছে, তখন একই তলে প্রযুক্ত বলের বিভিন্ন দিকের ক্ষেত্রে
বিভিন্ন দিকের ক্ষেত্রে লব্ধি প্রতিক্রিয়ার একই তলে বিভিন্ন দিকের ক্ষেত্রে লব্ধি প্রতিক্রিয়ার সঞ্চার পথ মানে তার গতিপথ আর কি হয় একটি শঙ্কু হয়, যার সেই শঙ্কুর কি যার অর্ধ শীর্ষ কোণ কি হয় না ঘর্ষণ কোণের সমান, ঘর্ষণ কোণ হচ্ছে ল্যামডা তার সমান, এবং অক্ষ মানে শঙ্কুর অক্ষ লম্ব প্রতিক্রিয়া বরাবর, লম্ব প্রতিক্রিয়া আর যার অক্ষ লম্ব প্রতিক্রিয়া বরাবর। ঠিক আছে, প্রযুক্ত বল হচ্ছে পি। ঠিক আছে, প্রযুক্ত বল পি আর ঘর্ষণ বল হচ্ছে এফ। ওকে, লম্ব প্রতিক্রিয়া বরাবর, একে ঘর্ষণ শঙ্কু বলে, ঘর্ষণ শঙ্কু বলে। ঠিক আছে, এটা বললাম ঘর্ষণ শঙ্কু, এটা হচ্ছে তোমার ঘর্ষণ শঙ্কু। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রোলিং ফ্রিকশন, আবর্ত ঘর্ষণ। আমি আগে বলেছিলাম, এখন একটু আগে ছোট করে বলেছিলাম আবর্ত ঘর্ষণ ফার্স্ট ক্লাসে। ওকে, এখন আমরা আবর্ত ঘর্ষণটা কি আমরা বলেছিলাম, যখন কোনো বস্তু একটি তলের উপর দিয়ে গড়িয়ে যায় তখন বস্তু ও তলের মধ্যে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকেই বলে আবর্ত ঘর্ষণ। ঠিক আছে, যখন কোনো বস্তু একটি তলের উপর দিয়ে গড়িয়ে যায়, এবং এই গড়িয়ে যাওয়া ব্যাপারটার সঙ্গে আমাদের গড়িয়ে যাওয়া ব্যাপারটার সঙ্গে চাকা ওতপ্রোতভাবে জড়িত, হুইল, তাই না? হুইল গড়িয়ে যায়, চাকা। যখন কোনো বস্তু একটি তলের উপর দিয়ে গড়িয়ে যায় তখন ওই বস্তু ও তলের মধ্যে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে বলে আবর্ত ঘর্ষণ, রোলিং ফ্রিকশন, তাকে আবর্ত ঘর্ষণ বলে। ওকে, এর প্রধান কারণ হচ্ছে আবর্ত ঘর্ষণের প্রধান কারণ কি? এর প্রধান কারণ এটি হচ্ছে কি না রাস্তার বিকৃতি ও চাকা ধরো, সাপোজ ঘূর্ণনশীল বস্তু চাকা ধরো বিকৃতি। রাস্তার বিকৃতি মানে রাস্তা কোথাও ডিপ্রেসড হয়ে গেছে, অবনমন হয়ে গেছে, কোথাও রাস্তা খারাপ, অমসৃণ, বেশি অমসৃণ, এরকম। চাকার বিকৃতি মানে চাকা ধরো টায়ারের কোথাও রাবার নেই, রাবার উঠে গেছে, কোথাও টায়ারের অবনমন হয়েছে, বা কোথাও টায়ারের আকার একটু জাস্ট বিকৃতি তার আকারের চেঞ্জ হয়েছে। তাহলে এই রাস্তার বিকৃতি, চাকার বিকৃতি, এটা মেন কারণ। আর আবর্ত ঘর্ষণ নির্ভর করে, ডিপেন্ডস অন আবর্ত ঘর্ষণ এফ আর ভ্যারাইজ অ্যাজ ক্যাপিটাল আর। আবর্ত ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। আমরা যে কোনো ঘর্ষণ বল বলেছি লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, আবর্ত ঘর্ষণও লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। আর ভ্যারাইজ অ্যাজ 1/স্মল আর। স্মল আর হচ্ছে এই যে ঘূর্ণনশীল বস্তু তার ব্যাসার্ধ, সাপোজ চাকা, তার চাকার ব্যাসার্ধ, তাহলে ঘূর্ণনশীল বস্তু ব্যাসার্ধ। তাহলে কি পেলাম? তাহলে আমরা পেয়ে গেলাম এফ আর যোগীভেদের নিয়ম অনুসারে এটা হবে মিউ আর ক্যাপিটাল আর বাই স্মল আর। তাহলে এখানে দেখো ভালো করে, মিউ আর হচ্ছে আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক, মিউ আর হচ্ছে আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ আর দেখো কত হচ্ছে, মিউ আর হচ্ছে এফ আর স্মল আর বাই ক্যাপিটাল আর। ওকে, এখানে লক্ষ্য করো যে এফ হচ্ছে এফ সাফিক্স আর,
আবর্ত ঘর্ষণ বল আর একটা লম্ব প্রতিক্রিয়া বল, একই জাতীয় রাশি অনুপাত, এটা কেটে যাচ্ছে। কিন্তু আর হচ্ছে রেডিয়াস অফ দি হুইল, চাকার ব্যাসার্ধ অর্থাৎ দৈর্ঘ্য। তাহলে দেখো আবর্ত ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, আবর্ত ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা হচ্ছে আবর্ত ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা, কিন্তু দৈর্ঘ্যের মাত্রা মানে ব্যাসার্ধের ব্যাসার্ধ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা এল হয়। ওকে, তার আবর্ত ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা আছে, কিন্তু চল ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আমরা পড়িয়েছিলাম যে এফ এস সমান মিউ এস বাই আর, বা মিউ এস সমান বলেছিলাম যে এফ এস বাই আর, মিউ কে বলা হয়েছিল এফ কে বাই আর। দেখো এখানে লক্ষ্য করো যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কি চল ঘর্ষণ গুণাঙ্ক এগুলো কিন্তু মাত্রাহীন, কারণ একই জাতীয় রাশির অনুপাত। বাট রোলিং ফ্রিকশন হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। আর আমরা বলেছিলাম যে যেহেতু এফ এস বেশি হয়, তেমনি এখানে মিউ এস গ্রেটার দেন মিউ কে গ্রেটার দেন মিউ আর, মানে মিউ আর কম হয়। ঠিক আছে, মিউ আর সবচেয়ে কম হয়, মিউ আর লেস দেন মিউ কে লেস দেন মিউ এস। ওকে, এটাই ছিল আবর্ত ঘর্ষণ আর ঘর্ষণ শঙ্কু। নেক্সট আমরা এই চ্যাপ্টার শেষে চলে এসেছি প্রো। এখন আমরা দুটো জিনিস আলোচনা করব। একটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, ফিজিক্স হচ্ছে এমন একটা বিষয় যেটা দৈনন্দিন জীবনে স্টেপ বাই স্টেপ কাজে লাগে। প্রতিটা স্টেপে তোমার ফিজিক্স কাজে লাগে। তো দৈনন্দিন জীবনে ফিজিক্সের ব্যবহার এখানে দেখাচ্ছি তোমাকে, যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ঘর্ষণ বল বাড়ানোর প্রয়োজন হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ঘর্ষণ বল কমানোর প্রয়োজন হয়। তো ঘর্ষণ বল কমানোর উপায়, ঘর্ষণ বল কমানোর উপায়। তো ঘর্ষণ বল কমানোর উপায়, এখানে অনেক উপায় আছে, জাস্ট আমি দুটো ব্যাপার আলোচনা করব। একটা হচ্ছে ব্যাবিটিং। এটা একজন বিজ্ঞানীর নাম চার্লস ব্যাবিট, তার নাম অনুসারে ব্যাবিটিং। তো হোয়াট ইজ ব্যাবিটিং কি? সাপোজ মনে করো এটা একটা ইস্পাতের দণ্ড, এটা ইস্পাতের দণ্ড, ইস্পাতের সঙ্গে ইস্পাতের ঘর্ষণ ক্রিয়া অনেক বেশি হয়। কিন্তু যদি আমি একটা ইস্পাত নিই, আর একটা যদি একটা ইস্পাত নিলাম, আর একটা যদি আমি ইস্পাত এবং সীসা অ্যান্টিমনি সংকর ধাতু ধরে এইটা নিলাম, তাহলে এদের মধ্যে কী হয়, ঘর্ষণ অনেক কমে যায়। তাহলে এদের বলে কি ঘর্ষণ রোধী সংকর ধাতু, অ্যান্টি ফ্রিকশন অ্যালয়। ঘর্ষণ রোধী সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমানোর যে পদ্ধতি তাকেই বলে ব্যাবিটিং। ঠিক আছে, তাহলে কি বললাম, আমাদের ইস্পাতের সঙ্গে ইস্পাতের ঘর্ষণের তুলনায় কি করব না, একটি ইস্পাত হবে এবং অন্যটি ইস্পাত ও একটি ইস্পাত ও অন্যটি সীসা অ্যান্টিমনির সংকর ধাতু। ব্যবহার সংকর ধাতু কি বললাম, ইস্পাতের সঙ্গে ইস্পাতের ঘর্ষণের তুলনায় একটি ইস্পাত ও অন্যটি সীসা অ্যান্টিমনির সংকর ধাতুর মধ্যে কি হয়, ঘর্ষণ অনেক কম হয়। এদের কি বলে না, এদের ঘর্ষণ রোধী সংকর ধাতু, অ্যান্টি ফ্রিকশন অ্যালয় সংকর ধাতু বলে। ঠিক আছে, তো ঘর্ষণী সংকর ধাতু বলে। তো সংস্পর্শ তলের উপর
সংস্পর্শ তলের উপর ঘর্ষণ রোধী সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমানোর পদ্ধতিকে বিজ্ঞানী ব্যাবিটের নাম অনুসারে কি বলে? ব্যাবিটিং বলে। ওকে, আর নেক্সট অনেক উপায় আছে বলেছি। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে ধরো ধারারেখ আকার, স্ট্রিমলাইন শেপ। ধারারেখা আকারটি কি না, বায়ুর সঙ্গে ঘর্ষণজনিত বাধা কমানোর জন্য দ্রুতগামী গাড়ি, রেসিং কার, বিমান, রকেট ইত্যাদি যানবাহনের পিছনের দিকটি ক্রমশ সরু করা হয় যাতে করে ঘর্ষণ অনেক কমে যায়। ঠিক আছে, তাহলে বায়ুর সঙ্গে ঘর্ষণজনিত বাধা কমানোর জন্য দ্রুতগামী গাড়ি, বিমান, রকেট ইত্যাদির আকার এক বিশেষ ধরনের করা হয় যাতে এদের পিছনের দিকটি ক্রমশ সরু হয়, বিশেষ আকার করা হয়, বিশেষ ধরনের ইত্যাদি আকার, এক বিশেষ ধরনের আকার করা হয় আর কি। বায়ুর সঙ্গে ঘর্ষণজনিত বাধা কমানোর জন্য দ্রুতগামী গাড়ি, বিমান, রকেট ইত্যাদির আকার এক বিশেষ ধরনের করা হয় যাতে এদের পিছনের দিকটি ক্রমশ সরু হয়। একে কি বলে না, এই আকারকে বলে যাকে ধারারেখা আকার, আকার। যে আকারটা দেওয়া হয় বিশেষ ধরনের সেটাই বলছে ধারারেখ আকার বলা হয়। ওকে, এতে কি হয় না, বায়ুর সঙ্গে ঘর্ষণজনিত বাধা অনেক কমে যায়। তো দেয়ার আর সো মেনি প্রসেস, আরও অনেক কিছু আছে ঘর্ষণ বল কমানোর উপায়। যেমন দেখবে তোমাদের সাইকেলের ক্ষেত্রে বল বিয়ারিং বা চেন, যেখানে ঘুরে চেন ফ্রি, ওদের মধ্যে যখন ঘর্ষণ হয়, শব্দ উৎপন্ন হয়, তখন কি করা হয়, মোবিল, গ্রিজ ইত্যাদি লুব্রিকেটিং ওয়েল ব্যবহার করা হয়। ঠিক আছে, তো যাই হোক, লুব্রিকেটিং ওয়েল এগুলো ব্যবহার করা হয়, বলে দিলাম। আর জাস্ট তার অনেক উপায় আছে। তো ঘর্ষণ বল বাড়ানোর উপায়, অনেক ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল বাড়াতে হতে পারে। বললাম কিছু ক্ষেত্রে ঘর্ষণ বল কমাতে হতে পারে আমাদের প্রাত্যহিক জীবনে, আর কিছু ক্ষেত্রে ঘর্ষণ বল বাড়াতে হতে পারে। তো ঘর্ষণ বল বাড়ানোর উপায় কি? এক নম্বর আমি যে উপায়টা বলছি সেটা হচ্ছে, ধরো আমি জাস্ট বললাম যে ধরো আমরা যখন রাস্তায় বাঁক নিই সাইকেলে বা বাইকে, তখন কি হয় না, রাস্তার সঙ্গে টায়ারের ঘর্ষণ, সেই ঘর্ষণটা বাড়ানোর জন্য টায়ারে খাঁজ কাটা হয়। ঠিক আছে, নাহলে বাঁক নিতে গেলে টায়ারে যদি খাঁজ কাটা না থাকে, বা যদি টায়ারের খাঁজের যে রাবার না থাকে, তাহলে স্লিপ খেয়ে যেতে পারে। ওকে, তাহলে টায়ারে খাঁজ কেটে রাস্তার সঙ্গে চাকার ঘর্ষণ বাড়ানো হয়। কেমন? নাম্বার টু হচ্ছে ফুটবল, ক্রিকেট বা বিভিন্ন অ্যাথলিট ইত্যাদি ইভেন্টে বা ইত্যাদি খেলায় যখন তোমরা শু ব্যবহার করো বা জুতো, তা জুতোর তলায় একটা বিশেষ ধরনের কাঁটা, তাকে বলে স্পাইক লাগানো থাকে। জুতোর তলায়
স্পাইক লাগানো থাকে যাতে জুতোর তলার সঙ্গে মাটির ঘর্ষণ অনেক বেড়ে যায়। ওকে, নাও দেয়ার আর সো মেনি প্রসেস। নাম্বার থ্রি হচ্ছে এখানে কি না, বর্ষাকালে রেলগাড়ি যদি পাহাড়ের, যেখানে পাহাড়ি জায়গায় রেলগাড়ি উপরে ওঠে, তখন ওই রেল লাইনের উপর বালি ছড়িয়ে ঘর্ষণ বাড়ানো হয়। কেমন? তো ঘর্ষণ বল কমানোর উপায় আর বাড়ানোর উপায় আমি বললাম। ঘর্ষণ চ্যাপ্টার আমি এখানে শেষ করলাম, আজকেই পর্যন্ত। থ্যাংক ইউ।